ফ্রান্স কাফকার দ্য মেটামরফোসিস এটা বিশ্ব সাহিত্যের এমন একটা লেখা যা পড়লে সহজে ভোলা যায় না। একদম ঠিক। আমাদের হাতে এর ওপর বেশ কিছু বিশ্লেষণ আর সারসংক্ষেপ এসেছে। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এর মূল গল্পটা আর তার ভেতরের যে গভীর ভাবনাগুলো আছে সেগুলো একটু তুলে ধরতে, ঠিক যেমনটা এই উৎসগুলোতে বলা হয়েছে আর কি। হুম। গল্পটা শুরুই হয় কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো করে, তাই না? ভাবুন তো, একজন ধরুন সাধারণ সেলসম্যান গ্রেগর সামসা, সে সকালে ঘুম থেকে উঠে দেখে সে আর মানুষ নেই। হ্যাঁ, মানে বিশাল একটা পোকায় বদলে গেছে। ঠিক এই অবিশ্বাস্য ঘটনাটা দিয়েই কাফকা আমাদের একটা অদ্ভুত একটু অস্বস্তিকর জগতে টেনে নিয়ে যান। কিন্তু ব্যাপারটা শুধু এই পোকা হয়ে যাওয়াতেই তো আটকে থাকে না, তাই না? না, না, একেবারেই না। ঠিক তাই বলছিলেন। এই যে শারীরিক বদলটা, এটা তো বাইরের খোলসটা শুধু। আসল পরিবর্তনটা ঘটে ওর চারপাশে, ওর সম্পর্কের ভেতরে, এমনকি ওর নিজের যে অস্তিত্বের বোধ, সেখানেও। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আর আমাদের উৎসগুলো এই দিকটাতে বেশ জোর দেয় দেখছি, পোকা হয়ে যাওয়ার পরেও গ্রেগরির প্রথম চিন্তা কিন্তু নিজের এই ভয়ানক অবস্থা নিয়ে ততটা নয়। তাই নাকি? তাহলে কি নিয়ে? ওর চিন্তা হলো অফিসের দেরি হয়ে যাচ্ছে, ট্রেনটা মিস হয়ে গেল, এই সব। আর সবচেয়ে বড় চিন্তা, তার চাকরিটা যদি চলে যায় তাহলে পরিবারের কি হবে। ও আচ্ছা, পরিবারের চিন্তা। হ্যাঁ, কারণ সে একাই ছিল সংসারের ভরণ-পোষণের দায়িত্বে। বাবা তো অবসর নিয়েছেন, মা অসুস্থ, ছোট বোন গ্রেডার তখনও পড়ছে। পুরো পরিবারের খরচ, এমনকি বাবার কিছু পুরনো দেনা ছিল, সেটাও শোধ হচ্ছিল গ্রেগরের ওই সামান্য মাইনে থেকেই। এখান থেকেই কিন্তু গল্পের আসল যে টানাপোড়েন সেটা শুরু হয়। তার নিজের এমন একটা ভয়ানক, অবিশ্বাস্য পরিবর্তনের চেয়েও ওর কাছে বড় হয়ে দাঁড়ালো ওর ওই কাজের মানুষ বা উপার্জনকারী পরিচয়টা। এটা তো বেশ ভাবার মতো ব্যাপার। ঠিক। আচ্ছা, তো এই পোকা হয়ে যাওয়ার পরে ওর জীবনটা ঠিক কেমন দাঁড়ালো? নিশ্চয়ই আর আগের মতো রইল না। না, না, একেবারেই না। প্রথমত, সে তো নিজের ঘরেই একরকম বন্দী হয়ে পড়ল। দরজা খুলে বাইরে যাওয়া, স্বাভাবিক কাজকর্ম করা, সব বন্ধ। একেবারে যাকে বলে বিচ্ছিন্ন একটা জীবন। শুরুর দিকে ওর বোন গ্রেটে, সে কিছুটা মায়া দেখায় আর কি। জি। সেই ভাইয়ের ঘরে খাবার দিয়ে আসত, যদিও ভাইয়ের এই নতুন রূপটা সত্যি বলতে সেও ঠিক সহ্য করতে পারত না। বোঝা যায়। আর এই সময়টায় গ্রেগরের নিজের ভেতরও একটা লড়াই চলতে থাকে। একদিকে পোকার যে স্বাভাবিক প্রবৃত্তি, দেওয়ালে বা সিলিংয়ে হাঁটাচলা করা, অন্ধকারে থাকা, এগুলো ভালো লাগছে। অন্যদিকে তার পুরনো মানবিক অনুভূতিগুলো, স্মৃতিগুলো, সেগুলোও তো আছে। যেমন বোনের আনা খাবার পছন্দ না হলে তার কষ্টও হয়। হোমর্মিতা কি টিকে ছিল? পরিবারের বাকিদের প্রতিক্রিয়া কেমন ছিল? বাবা মায়ের? এখানেই আসলে গল্পের মোড়টা ঘুরে যায়। আর উৎসগুলোতে এই পরিবর্তনটা খুব স্পষ্ট করেই দেখানো হয়েছে। সময়ের সাথে সাথে পরিবারের মনোভাব খুব দ্রুত বদলাতে থাকে। কিরকম? বিশেষ করে যখন তারা বুঝতে পারে যে গ্রেগর আর কখনোই আগের মতো উপার্জন করতে পারবে না, তখন থেকেই যেন বিরক্তি আর অসহিষ্ণুতা বাড়তে থাকে। যে গ্রেডে শুরুতে কিছুটা যত্ন নিত, সেও ধীরে ধীরে ক্লান্ত আর বিরক্ত হয়ে পড়ে। আচ্ছা। বাবা তো প্রথম থেকে একটু কঠোর প্রকৃতির ছিলেন। ছেলের এই অবস্থায় তার মধ্যে যেন পুরনো রাগ আর বিরক্তি আবার নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। আর মা হয়তো কিছুটা স্নেহের টান অনুভব করতেন, কিন্তু ছেলের ওই ভয়ানক রূপ আর এই অসহায় অবস্থা দেখে তিনিও কেমন যেন দিশেহারা হয়ে পড়েন। অর্থাৎ যে গ্রেগর একসময় ছিল পরিবারের অর্থনৈতিক স্তম্ভ, সেই গ্রেগর এখন একটা অসহ্য বোঝা হয়ে দাঁড়াল। এই যে নির্ভরশীলতা থেকে সরাসরি বোঝাতে রূপান্তর, এই ব্যাপারটা কি হঠাৎ করেই ঘটে নাকি ধীরে ধীরে? দেখুন, উৎসগুলো যা বলছে তাতে মনে হয় এটা একটা ক্রমিক অবক্ষয়, ধীরে ধীরে ঘটছে। শুরুতে হয়তো ওদের মনে কিছুটা আশা ছিল যে এটা হয়তো সাময়িক একটা ব্যাপার, গ্রেগর হয়তো সেরে উঠবে। হ্যাঁ, স্বাভাবিক। কিন্তু যখন বোঝা গেল যে না, এই অবস্থাটা স্থায়ী, তখন থেকেই সম্পর্কগুলো আসলে ভাঙতে শুরু করে। আর অর্থনৈতিক চাপটা তো একটা বড় কারণ অবশ্যই ছিল। হ্যাঁ, সেটা তো বটেই। গ্রেগরের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বাবাকে আবার বাধ্য হয়ে কাজে যোগ দিতে হয়, যদিও তার বয়স হয়েছে এবং তিনি কাজ করতে খুব একটা ইচ্ছুকও ছিলেন না। গ্রেটিকে পড়াশোনা ছেড়ে একটা চাকরি নিতে হয়, মাকেও ঘরে বসে কিছু সেলাইয়ের কাজ করতে হয়। পুরো পরিবারকেই নতুন করে উপার্জনের রাস্তায় নামতে হলো। আর এর দায়টা? আর এই সমস্ত দায়টা যেন তারা গ্রেগরের উপরই চাপাতে শুরু করে, মনে মনে বা প্রকাশ্যেও।
তাদের কথাবার্তা, আচরণে এটা স্পষ্ট হয়ে ওঠে যে গ্রেগর তাদের স্বাভাবিক জীবনে একটা বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সময় কিছু ঘটনা তো গ্রেগরের অবস্থাকে আরও করুণ করে তুলেছিল, তাই না? যেমন ওই যে ওর ঘর থেকে আসবাবপত্র সরিয়ে ফেলার ঘটনাটা। হ্যাঁ, ওই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ। গ্রেটে আর মা মিলেই একদিন ঠিক করে যে গ্রেগরের ঘর থেকে আসবাবপত্রগুলো সরিয়ে দিলে পোকারূপে ওর চলাফেরার সুবিধা হবে। আপাতদৃষ্টিতে এটা হয়তো গ্রেগরের সুবিধার জন্যই মনে হতে পারে, কিন্তু কিন্তু এর একটা গভীর প্রতীকী অর্থ আছে। মানে ওই আসবাবপত্রগুলো ছিল ওর মানব জীবনের শেষ চিহ্নগুলো, ওর পুরনো স্মৃতি, ওর পরিচিত পরিবেশ। সেগুলো সরিয়ে ফেলার মাধ্যমে পরিবার যেন অজান্তেই ওর মানব পরিচয়টাকেই মুছে ফেলার চেষ্টা করছিল। গ্রেগর কি এটা বুঝতে পেরেছিল? হ্যাঁ, গ্রেগর এটা বুঝতে পারে এবং সে প্রবল আপত্তি জানায়। বিশেষ করে ওর প্রিয় একটা ছবির ফ্রেম ছিল, সেটা সে কিছুতেই ছাড়তে চায় না, আঁকড়ে ধরে রাখতে চায়। এই ঘটনাটা ওকে মানসিকভাবে প্রচণ্ড আঘাত দেয়। সে যেন আরও স্পষ্ট করে টের পায় সে আর ওদের পরিবারের অংশ নয়, সে এখন শুধু একটা পোকা। উফ! আর এরপরেই তো ঘটে সেই মর্মান্তিক ঘটনাটা, যখন বাবা ওর দিকে আপেল ছুঁড়ে মারেন। হ্যাঁ, সেটা ছিল চূড়ান্ত আঘাতগুলোর একটা, মানে সবচেয়ে ভয়াবহ। একদিন গ্রেগর কোনোভাবে ঘর থেকে বেরিয়ে এসেছিল, হয়তো পরিবারের কাছাকাছি আসার একটা আকুতি ওর মধ্যে কাজ করছিল। হুম। কিন্তু ওকে দেখে পরিবারের সদস্যরা, বিশেষ করে ওদের বাড়িতে কিছু ভাড়াটে থাকতো তখন, তারা খুব ভয় পেয়ে যায়। এতে ওর বাবা প্রচণ্ড রেগে যান এবং হাতের কাছে থাকা আপেল তুলে নিয়ে গ্রেগরের দিকে ছুটতে থাকেন সজোরে। কি সাংঘাতিক! একটা আপেল ওর পিঠের খোলের মধ্যে গেঁথে যায় এবং ওকে মারাত্মকভাবে আহত করে। দেখুন, এই আপেলটা শুধু শারীরিক আঘাত ছিল না, এটা ছিল পিতার পক্ষ থেকে চূড়ান্ত প্রত্যাখ্যান আর মানে হিংস্রতার প্রতীক। যে বাবা একসময় হয়তো ওকে কোলেপিঠে মানুষ করেছিলেন, তিনি এখন ওকে প্রায় মেরে ফেলতে উদ্যত। উৎসগুলোতে নিশ্চয়ই এই ঘটনার তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, উৎসগুলোতে এই ঘটনাকে পরিবারের যেটুকু স্নেহ বা বন্ধন বাকি ছিল তার সম্পূর্ণ বিলুপ্তি হিসেবেই দেখানো হয়েছে। এরপর থেকে তো গ্রেগর আরও দুর্বল হয়ে পড়ে, খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দেয় এবং বেশিরভাগ সময় নিজের অন্ধকার ঘরেই পড়ে থাকে। পরিবারের কাছে সে তখন কেবলই একটা মানে অনাকাঙ্ক্ষিত বস্তু। এই যে ধীরে ধীরে পরিবারের কাছে তার উপযোগিতা হারানো, আর তার সাথে সাথে মানবিক পরিচিতিও হারিয়ে ফেলা, কাফকাকে এখানে কোনো বৃহত্তর সামাজিক বা অর্থনৈতিক ব্যবস্থার দিকে ইঙ্গিত করতে চেয়েছেন? আমাদের উৎসগুলোতে এই নিয়ে কি বলা আছে? অবশ্যই, অনেক বিশ্লেষক এবং আমাদের হাতে থাকা উৎসগুলো সেদিকেই নির্দেশ করছে। মনে করেন কাফকা এখানে তৎকালীন এবং অনেকাংশে হয়তো বর্তমান পুঁজিবাদী সমাজের একটা নির্মম চিত্র তুলে ধরেছেন। কি রকম সেটা? এই ব্যবস্থায় মানুষের মূল্য মানে প্রায়শই তার কর্মক্ষমতা বা উপযোগিতার নিরিখে বিচার করা হয়, তাই না? গ্রেগর যখন একজন কর্মঠ সেলসম্যান ছিল, পরিবারের জন্য উপার্জন করত, তখন সে ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু যেই মুহূর্তে সে তার উপযোগিতা হারালো, একটা পোকায় পরিণত হলো, যা হয়তো অক্ষমতা বা অসুস্থতারও প্রতীক হতে পারে, তখনই সে পরিবারের এবং সমাজের চোখে মূল্যহীন, একটা বোঝাও হয়ে দাঁড়ালো। তার মানে তার মানবিক অনুভূতি, তার অতীত অবদান সবকিছু তুচ্ছ। হ্যাঁ, সবকিছুই যেন তুচ্ছ হয়ে গেল তার বর্তমান অক্ষমতার সামনে। এই যে বিচ্ছিন্নতা বোধ, এই মূল্যহীনতার অনুভূতি, এটাই কিন্তু মেটামরফোসিসের অন্যতম প্রধান সুর। এই বিচ্ছিন্নতা আর প্রত্যাখ্যানের চূড়ান্ত পরিণতি তো ঘটে গল্পের শেষের দিকে, যখন ওর বোন গ্রেটে নিজেই ওর বিরুদ্ধে অবস্থান নেয়। ঠিক তাই। আর সেটা বোধহয় গল্পের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্তগুলোর একটা। একদিন সন্ধ্যায় যখন পরিবারের সদস্যরা তাদের হতাশার দুর্দশার কথা আলোচনা করছে, তখন গ্রেটে কান্নায় ভেঙে পড়ে। সে ঘোষণা করে যে এই পোকাটা তাদের ভাই গ্রেগর হতেই পারে না। হতেই পারে না। হ্যাঁ, সে বলে যদি এটা গ্রেগর হতো তাহলে সে নিজেই বুঝতে পারত যে তার এভাবে থাকাটা পরিবারের জন্য কত কষ্টের, এবং সে নিজে থেকেই চলে যেত। গ্রেটে খুব জোর গলায় বলে, আমাদের একে তাড়াতে হবে, এটাই একমাত্র উপায়। ভাবা যায় যে বোন একসময় ওর একমাত্র ভরসা ছিল। সেই বনি এখন ওর অস্তিত্ব মুছে ফেলতে চাইছে। আর সবচেয়ে কষ্টের বিষয় হল, গ্রেগর কিন্তু আড়াল থেকে এই সমস্ত কথাই শুনতে পায়। নিজের সবচেয়ে কাছের মানুষের মুখ থেকে এমন কথা শোনা, এর প্রভাব নিশ্চয়ই মারাত্মক ছিল গ্রেগরের উপর। মারাত্মক বলালেও হয়তো কম বলা হয়। এই কথাগুলো শোনার পর গ্রেগর যেন জীবনের শেষ ইচ্ছাটুকু হারিয়ে ফেলে। সে বুঝতে পারে ওর বেঁচে থাকাটা শুধু অর্থহীনই নয়, বরং ওর প্রিয়জনদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই উপলব্ধি যে সে ভালোবাসার পাত্র নয়, বরং ঘৃণার বস্তু, ওকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেয়। এটাই তাহলে বিচ্ছিন্নতা আর পরিত্যাগের চরম রূপ। হ্যাঁ, একদম। নিজের অস্তিত্বের কোনো মানে খুঁজে না পাওয়ার যে যন্ত্রণা। কাফকা এখানে খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন কিভাবে চরম পরিস্থিতিতে পারিবারিক বন্ধনও ছিঁড়ে যেতে পারে, ভালোবাসা কতটা শর্তাধীন হয়ে পড়তে পারে। গ্রেগরের প্রতি পরিবারের আচরণ যেন এটাই প্রমাণ করে, যতক্ষণ তুমি প্রয়োজনীয় ততক্ষণই তুমি আপন। আর এরপরে গ্রেগরের মৃত্যু হয়, তাই না? একা নিজের ঘরে। হ্যাঁ, সেই রাতে বা তার পরদিন ভোরে গ্রেগর একদম নিঃশব্দে মারা যায়। মনে হয় যেন সে স্বেচ্ছায় নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, কারণ সে বুঝে গিয়েছিল ওর চলে যাওয়াটাই পরিবারের জন্য মঙ্গলজনক। পরদিন সকালে ওদের পরিচারিকা এসে ওর শুকনো মৃতদেহটা আবিষ্কার করে। তারপর সে ঝাঁটা দিয়ে মৃতদেহটা সরিয়েও ফেলে অবলীলায়, যেন কোনো আবর্জনা সরাচ্ছে। পরিবারের প্রতিক্রিয়া কি ছিল গ্রেগরের মৃত্যুর খবরে? আমাদের উৎসগুলোতে এই অংশটা বেশ গুরুত্ব পেয়েছে বলে মনে হচ্ছে। তারা কি দুঃখ পেয়েছিল? এখানে গল্পের সবচেয়ে শীতল এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত দিকটা উঠে আসে। পরিবারের সদস্যরা গ্রেগরের মৃত্যুতে শোক প্রকাশ করার বদলে এক ধরনের স্বস্তি অনুভব করে। স্বস্তি? হ্যাঁ, স্বস্তি। তারা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানায় যে এই বোঝা থেকে অবশেষে মুক্তি পাওয়া গেছে। আমাদের উৎসগুলো এই স্বস্তিকে নানাভাবে ব্যাখ্যা করে। কেউ বলেন এটা দীর্ঘদিনের অসহনীয় মানসিক, শারীরিক এবং আর্থিক চাপ থেকে মুক্তির একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। তারা যেন একটা দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে। আর অন্য ব্যাখ্যা? অন্য ব্যাখ্যায় বলা হয় এটা আসলে চরম অমানবিকতা এবং স্বার্থপরতার প্রকাশ। যে মানুষটা তাদের জন্য নিজের জীবন প্রায় উৎসর্গ করেছিল, তার মৃত্যুতে তারা স্বস্তি পাচ্ছে। এটা মেনে নেওয়া কঠিন। মৃত্যুর পর তাদের আচরণ কেমন ছিল? তারা কি গ্রেগরকে একটুও স্মরণ করেছিল? একেবারেই না। বরং তারা যেন খুব দ্রুত গ্রেগরের স্মৃতিটা মুছে ফেলতে চায়। গ্রেগরের মৃত্যুর দিনই তারা ঠিক করে যে তারা একটা দিনের জন্য ছুটি নেবে, বিশ্রাম করবে এবং শহরতলিতে একটু বেড়াতে যাবে। সেদিনই? হ্যাঁ, সেদিনই। তারা ভবিষ্যতের পরিকল্পনা করতে শুরু করে, বর্তমান ছোট আর অস্বাস্থ্যকর ফ্ল্যাট ছেড়ে একটা ভালো জায়গায় চলে যাওয়ার কথা ভাবে। আর সবচেয়ে উল্লেখযোগ্য হল, বাবা মা খেয়াল করেন যে এত সব ঝামেলার পরেও তাদের মেয়ে গ্রেগরে বেশ সুন্দরী আর স্বাস্থ্যবতী হয়ে উঠেছে এবং এখন তার বিয়ের ব্যবস্থা করা দরকার। তার মানে গ্রেগরের মৃত্যু? গ্রেগরের মৃত্যুর মধ্য দিয়ে তারা যেন নতুন করে বাঁচার একটা ছাড়পত্র পেয়ে গেছে। তাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তিটাই যেন গ্রেগরের অনুপস্থিতির উপর গড়ে উঠছে। এটা খুবই ঠান্ডা মাথার বাস্তবতা, যা আমাদের পাঠক হিসেবে অস্বস্তিতে ফেলে দেয়। তাহলে পুরো গল্পটা জুড়ে আমরা দেখলাম একজন মানুষের পোকায় রূপান্তর, তার শারীরিক ও মানসিক যন্ত্রণা, পরিবারের কাছ থেকে পাওয়া অবহেলা আর প্রত্যাখ্যান, এবং সবশেষে তার মৃত্যু ও পরিবারের সেই অদ্ভুত স্বস্তি। এই উৎসগুলোর আলোকে তাহলে মূল বার্তাটা কি দাঁড়ায়? মূল বার্তাটা আমার মনে হয় বেশ কয়েকটা স্তরের রয়েছে। প্রথমত, ওই চরম বিচ্ছিন্নতাবোধ বা এলিয়েনেশন, আধুনিক সমাজে একজন ব্যক্তি কতটা একা হয়ে যেতে পারে, নিজের পরিবার থেকেও কতটা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, গ্রেগরের গল্প তারই এক মর্মান্তিক চিত্র। দ্বিতীয়ত, পারিবারিক সম্পর্কের জটিলতা আর তার ভঙ্গুরতা। ভালোবাসা, স্নেহ, দায়িত্ববোধ, এই জিনিসগুলো চরম পরীক্ষার মুখে পড়লে কতটা ঠুনকো হয়ে যেতে পারে, কাফকা তা দেখিয়েছেন। তৃতীয়ত, অস্তিত্বের সংকট বা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। গ্রেগরের পোকা হয়ে যাওয়াটা যেন তার নিজের ওই অর্থহীন যান্ত্রিক জীবনেরই একটা প্রতীকী রূপ। সে তার কাজের মধ্যে বা পরিবারের প্রতি দায়িত্ব পালনের মধ্যেও হয়তো জীবনের কোনো গভীর অর্থ খুঁজে পায়নি। আর চতুর্থত, যেটা আপনি আগেই বলছিলেন। হ্যাঁ, চতুর্থত, এবং উৎসগুলোতে এটা প্রায়শই উল্লেখ করা হয়েছে, পুঁজিবাদী বা কর্মকেন্দ্রিক সমাজে ব্যক্তির মূল্যায়ন, যেখানে মানুষের দাম নির্ধারিত হয় তার উপযোগিতা দিয়ে। কর্মক্ষমতা হারালে সে আবর্জনায় পরিণত হয়। সত্যি, কাফকা এক আপাত উদ্ভট গল্পের মোড়কে কত গভীর আর জটিল বিষয় তুলে ধরেছেন। একটা সাধারণ সেলসম্যানের পোকায় পরিণত হওয়ার গল্প যে এতটা স্তর বিশিষ্ট হতে পারে, ভাবা যায় না। আমাদের উৎসগুলো এই বিষয়গুলোকেই নানা দিক থেকে আলোকিত করেছে দেখলাম। একদম। দ্য মেটামরফোসিস শুধু একটা অদ্ভুত গল্প নয়, এটা আসলে একটা আয়নার মতো,
যে আয়নায় আমরা ব্যক্তি, পরিবার আর সমাজের সম্পর্কগুলোর এক কঠিন অস্বস্তিকর প্রতিচ্ছবি দেখতে পাই। আর প্রশ্ন ওঠে, মানুষের আসল পরিচয় কি? তার কাজ, তার উপার্জন, নাকি তার ভেতরের মানুষটা? ঠিক তাই, গ্রেগর যখন উপার্জন করত সে ছিল পরিবারের কেন্দ্রবিন্দু। যেই সে অক্ষম হল সে ধীরে ধীরে সকলের কাছে অপ্রয়োজনীয়, এমনকি ঘৃণার পাত্র হয়ে উঠল। এই কারণেই কাফকার লেখা আজও এত প্রাসঙ্গিক, কারণ এই প্রশ্নগুলোর উত্তর আজও আমরা খুঁজে চলেছি। মানে, কর্মদক্ষতা বা অর্থনৈতিক অবদান না থাকলে কি একজন মানুষের আর কোনো মূল্যই থাকে না সমাজে? আমাদের উৎসগুলোর ভাষ্য অনুযায়ী গ্রেগরের এই পরিণতি আসলে সেই সব অসংখ্য মানুষের প্রতিচ্ছবি যারা কোনো না কোনো কারণে সমাজের চোখে উপযোগী নয়। হতে পারে অসুস্থতা, বার্ধক্য বা অন্য কোনো অক্ষমতার কারণে। তাদের যে নিঃসঙ্গতা, তাদের যে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়া, এটাই যেন কাফকা এঁকেছেন। শেষে একটা প্রশ্ন রেখে যাই, যা নিয়ে হয়তো আরও ভাবা হতে পারে। গ্রেগরের এই পোকাই রূপান্তর কি সত্যি এক রাতের আকস্মিক, অলৌকিক ঘটনা, নাকি এটা তার আগে থেকেই চলতে থাকা যান্ত্রিক, নিরানন্দ, আত্মত্যাগ সর্বস্ব এবং ভেতর থেকে হয়তো অন্তঃসার শূন্য হয়ে পড়া জীবনেরই একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ? মানে, সে কি মানুষ অবস্থাতেই? হ্যাঁ, এমনও তো হতে পারে সে মানুষ অবস্থাতেই পরিবারের কাছে বা সমাজের কাছে একরকম পোকাই ছিল, প্রয়োজনীয় কিন্তু হয়তো আবেগবর্জিত, কেবলই একটা যন্ত্র। তার এই ভেতরের রূপান্তরটা কি তার পরিবার বা সমাজ তার মানুষ থাকাকালীন অবস্থায় খেয়াল করেনি, নাকি গুরুত্ব দেয়নি? ব্যক্তির উপযোগিতা যদি তার একমাত্র পরিচয় হয়, তবে সেই উপযোগিতা ফুরিয়ে গেলে তার অস্তিত্বের কি সত্যি আর কোনো অর্থ থাকে না? কাফকার এই প্রশ্নগুলো কিন্তু আমাদের দীর্ঘ সময় ধরে ভাবাবে।